ভারতের ভয়ঙ্কর চক্রান্ত ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস। এদিকে শেরপুরে অটো ছিনতাই করে চালককে হত্যা। জানাবো আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো আশা করি অতঃসত্ত্বর জুলাই বিপ্লবের ঘোষণা আসবে বলছেন হাসনাত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের ভয়ঙ্কর চক্রান্ত ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস। ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেয়া ভারত একের পর এক ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে। এবার ভারতের ভয়ঙ্কর ষড়যন্ত্রের একটি তথ্য ফাঁস করেছে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। সম্প্রতি একটি ফেসবুক পোস্টে তিনি দাবি করেন ভারত গোপনে বাংলাদেশ দখলের পরিকল্পনা করছে। তার মতে ভারত নানা কূটকৌশলের মাধ্যমে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। সাংবাদিক ইলিয়াস বলেন, মিজোরামের লেংপুই বিমানবন্দরকে ভারত একটি পূর্ণাঙ্গ এয়ারফোর্স বেইজে রূপান্তর করতে শুরু করেছে, যা বাংলাদেশের খাগড়াছড়ি সীমান্ত থেকে মাত্র 24 মাইল দূরে এবং ফেনী সীমান্ত থেকে 96 মাইল দূরে। তার মতে এই দূরত্বে একটি যুদ্ধ বিমান বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করতে খুব কম সময় নেবে। এছাড়াও তিনি উল্লেখ করেন ভারতের পশ্চিমবঙ্গের পানাগড় বিমান ঘাঁটিতে বড় ধরনের পুনর্নির্মাণ ও মেরামতের কাজ চলছে, যেখানে নতুন যুদ্ধ বিমান রাখার মতো বিশাল শেড তৈরি হচ্ছে ও নতুন ট্যাক্সিওয়ে নির্মাণ করা হচ্ছে। এই ধরনের সামরিক প্রস্তুতির অর্থ ভারত বাংলাদেশের উত্তর ও দক্ষিণ দিক উভয় ফ্রন্ট থেকে হামলা চালাতে সক্ষম হতে চায়। পোস্টে ইলিয়াস হোসেন আরো বলেন, 2001 সালের 18 এপ্রিল কুড়িগ্রামের বড়াইবাড়িতে বাংলাদেশের বিডিআর ও ভারতের বিএসএফ এর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। সেখানে 16 জনের বেশি বিএসএফ এর সদস্য নিহত হয়। এরপর অনেক বছর এই দ্বন্দ্ব নিঃশব্দে চললেও সম্প্রতি আবারও ভারতীয় নেতাদের বক্তব্যে বাংলাদেশ বিভক্ত ও দখলের হুমকি এসেছে বলে তিনি দাবি করেন। তিনি সাবধানতা হিসেবে বাংলাদেশের লালমনিরহাট ও ঠাকুরগাঁও বিমানবন্দর যেগুলো সীমান্ত ঘেঁষা সেগুলো নিরাপত্তা জোরদারের পরামর্শ দেন। সেই সঙ্গে বগুড়া, কুমিল্লা, ফেনী, শমশেরনগর বিমানবন্দরকে কৌশলগত কাজে ব্যবহারের কথা বলেন। তার মতে শত্রুপক্ষের প্রথম টার্গেট হবে মিরসরাই এলাকা, যেটি কৌশলগত অর্থনৈতিক দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ। ইলিয়াস হোসেন সতর্ক করে বলেন, বাংলাদেশ যদি এখনই জাগ্রত না হয় এবং সঠিক পদক্ষেপ না নেয় তাহলে দেশটির অনেকটা অংশ শত্রুর হাতে চলে যেতে পারে। শেরপুরে অটো ছিনতাই করে চালককে হত্যা। শেরপুর জেলার তাতালপুর বিএম রোডের রাস্তা সংলগ্ন ধানক্ষেতের উপর এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর কান্দিপাড়া বিএম কলেজের পাশ থেকে সোমবার সকাল 10টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে শেরপুর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম খান জানান। মৃত আব্দুল লতিফ বাজিতখিলা ইউনিয়নের জামতলী গ্রামের আব্দুল মালিকের ছেলে। নিহতের পরিবারের বরাতে ওসি বলেন, লতিফ ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বিকালে বাড়ি থেকে বের হয়, এরপর রাতে আর ফিরে আসেনি। সকালে পথচারী ও এলাকাবাসী মির্জাপুর কান্দিপাড়া বিএম কলেজ এলাকায় ধানক্ষেতের পাশে একজনের লাশ পড়ে থাকতে দেখে সদর থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। খবর পেয়ে লতিফের ছেলে মনিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে বাবার লাশ শনাক্ত করে। পুলিশের এ কর্মকর্তা বলেন, আব্দুল লতিফকে শ্বাসরোধে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছে শেখ হাসিনা। 1949 সালের 23 জুন মাওলানা ভাসানীকে সভাপতি এবং শামসুল হককে সাধারণ সম্পাদক করে গঠিত হয়েছিল আওয়ামী লীগ। তখন শেখ মুজিবুর রহমান জেলে ছিলেন, তাকে করা হয়েছিল দলের যুগ্ম সম্পাদক। পরবর্তী সময়ে শামসুল হক অপ্রকৃতিস্থ হয়ে যাওয়ায় শেখ মুজিবুর রহমানকে দলের সাধারণ সম্পাদক করা হয়। অতএব জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ এদেশের শ্রমজীবী কৃষক, শ্রমিক ও জনগণের রাজনৈতিক দল হিসেবে পরিণত হয়ে উঠেছিল। 1954 সালে মার্চে অনুষ্ঠিত পূর্ব বাংলার সংসদীয় নির্বাচন যুক্তফ্রন্ট ভূমিধস বিজয় অর্জন করেছিল। যুক্তফ্রন্টের সবচেয়ে বড় শরিক ছিল আওয়ামী লীগ। 1966 সালে শেখ মুজিবুর রহমান 6 দফা ঘোষণার 3 বছরের মধ্যেই 1969 সালের গণঅভ্যুত্থানের পথ ধরে আওয়ামী লীগ পরিণত হয়েছিল তদানীন্তন পূর্ব পাকিস্তান জনগণের স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামের পতাকাবাহী সর্ববৃহৎ রাজনৈতিক প্ল্যাটফর্মে। 1970 সালে নির্বাচন ভূমিধস বিজয় আওয়ামী লীগকে বসিয়ে দিয়েছিল স্বাধীনতা সংগ্রামের একক নেতৃত্বের আসনে। বঙ্গবন্ধুকে ম্যান্ডেট দিয়েছিল পূর্ব পাকিস্তানের জনগণের একক মুখপাত্র হিসেবে ভূমিকা পালনে। তাই 1971 সালের 1 মার্চ যখন স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল, তখন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের উপরে দায়িত্ব পড়তেছিল বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার।
1971 সালের 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলিত হয়েছিল ছাত্রলীগের আ.স.মা আব্দুর রবের হাতেই। পরদিন ঢাকার পল্টন ময়দানে ঘোষিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজের কণ্ঠে। 26শে মার্চ সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর 1971 সালের 10 এপ্রিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদের ভাষণে গঠিত হয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। রাষ্ট্রপতি ঘোষিত হয়েছিল বঙ্গবন্ধু। তাজউদ্দিন ঘোষিত স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের 3টি মূলনীতি ঘোষিত হয়েছিল: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, যার ভিত্তিতে 1971 সালের 16 ডিসেম্বর বিজয় লগ্নে যাত্রা শুরু হয়েছিল মুক্তিযুদ্ধে বিজয়ী স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের। বাংলাদেশের ইতিহাসের এই স্বর্ণ অধ্যায়ে আওয়ামী লীগের অনন্য অবস্থানকে যারা অস্বীকার করবে তারা চিরকাল চিহ্নিত হবে স্বাধীনতা বিরোধী খলনায়ক হিসেবে। মওলানা ভাসানী 1957 সালে আওয়ামী লীগ পরিত্যাগ করলেও ভারতে গঠিত মুক্তিযুদ্ধের উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা ছিলেন তিনি। তাজউদ্দিন ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য সচিব। স্বাধীন বাংলাদেশে ভাসানী এবং বঙ্গবন্ধু রাজনীতি ভিন্ন পথে মোড় নিলেও বক্ষমান কলামে তা আমার বিবেচ্য নয়। আমি আলোচনা করতে চাই 2024 সালের 5ই আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ক্ষমতা থেকে বিতাড়িত স্বৈর শাসক হাসিনা প্রসঙ্গে। এহেন জনমানুষের রাজনৈতিক দল আওয়ামী লীগকে কিভাবে ক্রোনি ক্যাপিটালিজম, চৌর্যতন্ত্র এবং অলিগার্কিতে রূপান্তরিত করায় দেশের জনগণ কর্তৃক ঘৃণিত লুটেরা ও দুর্নীতিবাজ হিসেবে ক্ষমতা থেকে বিতাড়িত হয়ে প্রাণ ভয়ে ভারতে পালিয়ে গেলেন। 1975 সালে সপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর হাসিনা ভারতের আশ্রয় লাভ করেন। 1981 সালের 17 এপ্রিল আওয়ামী লীগের সভাপতি হিসেবে বাংলাদেশে ফেরত আসার পর 1996 সাল পর্যন্ত অত্যন্ত বিপদসংকুল 1.5 দশকে বিরোধী দলের নেত্রী হিসেবে তিনি আওয়ামী লীগকে আবার ক্ষমতাসীন করায় সফল হন। 1996 সালে নির্বাচনে আওয়ামী লীগ সবচেয়ে বেশি আসনে জয়ী হলেও ক্ষীণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 2001 সাল পর্যন্ত হাসিনাকে শাসন চালাতে হওয়ায় তার একনায়কতান্ত্রিক মানসিকতা জনগণের কাছে ধরা পড়েনি। বরং 1996 থেকে 2001 মেয়াদের আওয়ামী লীগ সরকারের দুর্নীতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরিচালিত 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী বিপর্যয় ডেকে আনে। কিন্তু 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ভূমিধস বিজয় অর্জন করায় হাসিনা আজীবন ক্ষমতা কুক্ষিগত করার সর্বনাশা পথে পা বাড়ান। 15.5 বছর ছিল দেশে দুর্নীতি, পুঁজি লুণ্ঠন ও পুঁজি পাচারের মহোৎসবকাল। এই পুঁজি লুণ্ঠনের কেন্দ্রে ছিল হাসিনার পরিবার ও আত্মীয় স্বজন। এস আলম, সালমান এফ রহমান, সামিটের আজিজ খান, বসুন্ধরার আকবর সোবহান, ওরিয়ন গ্রুপের ওবায়দুল করিম ও নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদারের মতো লুটেরা অলিগার্ক ব্যবসায়ী এবং হাজার হাজার লুটেরা রাজনীতিবিদ, ব্যবসায়ী ও দুর্নীতিবাজ আমলা। শুধু হাসিনার পরিবার, আত্মীয় স্বজন এবং অলিগার্ক ব্যবসায়ীরাই নয়, আওয়ামী লীগের প্রায় সব মন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চস্তরের নেতাকর্মী কোনো না কোনোভাবে দুর্নীতি, পুঁজি লুণ্ঠন ও পুঁজি পাচারে জড়িয়েছিলেন। হাসিনা আমলের 1 নম্বর সমস্যায় পরিণত হয়েছিল পুঁজি পাচার। ভাসানীর আওয়ামী লীগকে হাসিনা দুর্নীতি, বেধড়ক পুঁজি লুণ্ঠন ও পুঁজি পাচারের লীলাক্ষেত্রে কিভাবে পর্যবেসিত করলেন? 2018 সালের ডিসেম্বরের রাতের ভোটের প্রহসনের মাধ্যমে সংসদে আসা সদস্যদের 61.7% ছিলেন ব্যবসায়ী। 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত একতরফা নির্বাচনী প্রহসনে ওই ধারায় কোনো ব্যত্যয় ঘটেনি। 2019 সালে দেশের অর্থমন্ত্রীর চেয়ারে বসানো হয়েছিল একজন লুটেরা আদম ব্যাপারীকে। কিন্তু প্রকৃতপক্ষে দেশের অর্থনৈতিক নীতি নির্ধারণের সবচেয়ে শক্তিধর ব্যক্তিকে পরিণত করা হয়েছিল দেশের সবচেয়ে বড় ঋণখেলাপি সালমান এফ রহমানকে। তাকে বানানো হয়েছিল প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা। তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের খেলাপি ঋণ 50,000 কোটি টাকার বেশি। চট্টগ্রামের কুখ্যাত এস আলমকে দেশের 7টি ব্যাংকের উপর একক নিয়ন্ত্রণ স্থাপনের ব্যবস্থা করা হয়েছিল, যার দ্বিতীয় নজির বিশ্বের আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। এস আলম ওই ব্যাংকগুলো থেকে কমপক্ষে 1.5 লাখ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করে দিয়েছিল। 2024 সালের 29 আগস্ট অন্তর্বর্তী সরকার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 12 সদস্যের যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করেছিল, তারা 1 ডিসেম্বর শ্বেতপত্রটির খসড়া প্রতিবেদন জমা দিয়েছে। শ্বেতপত্র কমিটির গবেষণায় উঠে এসেছে স্বৈরশাসক হাসিনার 15.5 বছরের লুটপাটতন্ত্রের মাধ্যমে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন হিসেবে মোট $234 বিলিয়ন লুণ্ঠিত হয়ে দেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে। সবচেয়ে বেশি লুণ্ঠনের শিকার হয়েছে ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল খাত, তারপর জ্বালানি ও বিদ্যুৎ খাত, তারপর ভৌত অবকাঠামো খাত এবং এরপর তথ্য প্রযুক্তি খাত। সংযুক্ত আরব আমিরাত, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং, ভারত এবং কয়েকটি ট্যাক্স হেভেন দেশে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে।
হাসিনা কিভাবে জনগণের রাজনৈতিক দল আওয়ামী লীগকে এরকম একটি ক্রোনি ক্যাপিটালিজমের লুটপাটের হাতিয়ারে পরিণত করতে পারলেন? আসলে 2009 সালে ক্ষমতাসীন হওয়ার পর ক্রমেই হাসিনা নিজেকে একজন অপ্রতিদ্বন্দ্বী একনায়কের আসনে অধিষ্ঠিত করে ফেলেছিলেন। যেন তিনিই সর্বজান্ত, সব সিদ্ধান্ত তারই, অন্য কারো ভিন্ন মত প্রকাশের অধিকার নেই। আওয়ামী লীগের সিনিয়র নেতাদের একে একে তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে ছুড়ে ফেলে দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় জনগণের দল মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধু আওয়ামী লীগ হাসিনার স্বৈরশাসনে রূপান্তরিত হয়ে গেল ক্রোনি ক্যাপিটালিজম, ক্লেপ্টোক্রেসি এবং গণধিকৃত অলিগার্কিতে। 2024 সালের 5ই আগস্ট ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর কমপক্ষে আগামী এক দশক আওয়ামী লীগ এদেশে বিলোপের গিরিখাতে মরণাপন্ন হয়ে ধুঁকতে থাকবে। এই দুঃখ কোথায় রাখি? প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।